কেননা এখানে যদি আমি মিথ্যা ডায়লগবাজি যদি করি, দুজনের যদি হাতাহাতি লাগে, দুজনের যদি আমাদের হাতাহাতি লাগে ডায়লগবাজির জায়গা থেকে, যে তুমি ওদিকে কতটা ডায়লগ মিষ্টি সুরে ওনাদেরকে মানে ইনফ্লুয়েন্স করতে পারছো, আমি কতটা করতে পারছি। এবার ধরো আমি জ্যোতিষের এপিসোডে কি প্রশ্ন করি যে জাতক জাতিকা প্রায়শ্চিত্ত করতে হবে কোথায়, উনি কর্মক্ষেত্রে শত্রুতা পাচ্ছেন কেন, উনি পূর্বজন্মে কি কাউকে মানে ক্ষতি করেছিলেন, তো এটা শুনলে তো আর এই চ্যানেলের ভিউজ হবে না এপিসোডের। ঠিক আছে, কিন্তু এটাই সত্য, এটাই আপনার জন্মছকে আছে। তো আজকের সময় দাঁড়িয়ে কিন্তু বড়দের কাছে, পিতামাতার কাছে, সোসাইটির কাছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সই হয়েছে তুমি জ্ঞানী কতটা ভাই দেখার দরকার নেই, পকেটে মাল আছে, তুমি ভালো কর্ম করছো। সময় ধরে পড়াশুনো চলতে থাকে, তারপর তিনি কর্ম পেলেন, এরপর দেখা গেল তিনি বিবাহ করলেন, সন্তান হলো তার, পরিবারে পিতা মাতা বয়স হয়ে গেছে 45 বছর বয়সে কি 40-42 বছর বয়সে তিনি কর্ম হারালেন, কর্মের জায়গায় অপবাদ পেলেন এবং তিনি হয়তো দেখা গেল যে সুইসাইডের দিকে চলে গেলেন। শত্রু কার কে হয়? যে যার সমগোত্রীয় ব্যক্তিরাই বেশি শত্রুতা করে। একই ট্রেড। হ্যাঁ, আচ্ছা, সমগোত্রীয় ব্যক্তিরা। দেখা গেল আপনি একটা দোকান খুলে বসে আছেন, আমিও একটা দোকান খুলে বসে আছি, আমার দোকানটা চলছে না, আপনার দোকানটা রমরমিয়ে চলছে, মিষ্টির দোকান দুজনেরই মিষ্টির দোকান। এবারে আমি ওইখানটায় বিভিন্ন পলিসিতে আপনার দোকানটার বদনাম করার চেষ্টা করব। আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই। আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন, আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন, মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে। ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে, যে পিডিএফ বই চাই, আমি আপনাকে পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে। এই পিডিএফ বই আপনি প্রতিদিন 5 জনকে শেয়ার করুন। আর যারা নর্মদাষ্টকম পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট, তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন। আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক। নমস্কার, নর্মদে হার। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু হচ্ছে। আজকের এপিসোডে আমরা কথা বলবো মেষ রাশি, মেষ লগ্ন, অর্থাৎ আপনার যে রাশি বা আপনার যে লগ্ন, আপনাদের জীবনে কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের শিকার আপনারা হচ্ছেন। কেন হচ্ছেন? কর্মক্ষেত্রের এই যে ষড়যন্ত্র, আজকের সময়ে দাঁড়িয়ে আমি দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে ষড়যন্ত্রটা না খানিকটা সেই কুরুক্ষেত্রের মতো করে তৈরি হচ্ছে। একটা যেন চক্রব্যূহ তৈরি করা হয় জাতক জাতিকাকে, তারপর তাকে ছুঁড়ে ফেলা হয়। তিনি যেখানে কর্ম করতেন সেখানে তার যে জীবনের আয়ু দিয়েছেন, তিনি তার যে প্রতিভা দিয়েছেন, সেই প্রতিষ্ঠানটিকে তিনি যে গড়ে তুলেছেন তার পরিশ্রম দিয়ে, সব কিছুর মূল্যায়ন যেন হঠাৎ করে শূন্যে পরিণত হয়ে যায়। কেন? এক্ষেত্রে জাতক এবং জাতিকা, আজকে আপনারা যারা দেখছেন, আপনাদের জন্মছকে এই ইন্ডিকেশনটা কি আগে থেকে থাকে? যদি থাকে তাহলে জাতক জাতিকা আগে থেকে কি করে নিজেকে এখানে প্রোটেকশান নিয়ে থাকতে পারেন। কেননা কর্মের সাথে জড়িয়ে আছে তার জীবনযাপন, তার মান সম্মান, তার আর্থিক দিক, এবং এই যে শরীর প্রাপ্ত হয়েছেন তিনি, যে কর্ম ঋণ তিনি নিয়ে এসছেন। কেননা কর্ম করলে মানুষ তো নিজে রোজগার করার জন্য কর্ম করছে, আবার এমন অনেক কর্ম আছে যেখান থেকে রোজগার হয় না, কিন্তু তিনি কর্ম করছেন। কেউ ধরুন তার বাড়িতে বসে একটা পেন্টিং আঁকলেন, তিনি কোথাও বিক্রি করবেন না, কিন্তু ওই পেন্টিংটা যে দেওয়ালে তিনি টাঙিয়ে রেখেছেন, সেই দেওয়ালে টাঙানো অবস্থায় থাকলে পরে বহু মানুষের মধ্যে কিন্তু তার বাড়িতে যারা আসা যাওয়া করছেন, তারা ওই পেন্টিংটা দেখে কিন্তু তাদের মনের মধ্যে অনেক কিছু চিন্তা ভাবনা উঠবে, এবং কে বলতে পারে সেই চিন্তার সূত্রটা যে মানুষটি ওই পেন্টিংটি দেখলেন তাকে হয়তো পেন্টার করে তুলবে, তাকে ইনফ্লুয়েন্স করছে। তাহলে সকর্ম যেখান থেকে আমি আয় করছি, আর কিছু কর্ম আছে যেটা কিন্তু নিষ্কাম কর্ম। আমরা যদি মানে শ্রীমদ্ ভগবত গীতার দিকে যদি তাকাই, সব থেকে বড় যে জায়গাটা, মানে শ্রীকৃষ্ণজি যখন
অর্জুনজিকে বলছেন কর্মের জন্য, যেটা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে আজকেও যেন সেটি যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে। কেননা একটা চাকরি পাওয়ার জায়গা থেকে, কর্ম পাওয়ার জায়গা থেকে, ব্যবসায়িক জায়গা থেকে নিজেকে স্বাবলম্বী করে তোলা, নিজের প্রতিভাটাকে প্রমাণ করা, তারপর সেখান থেকে নিজের জায়গাটা তৈরি করা, এই যুদ্ধ বই কম নয়। দীর্ঘ একটা সময় ধরে পড়াশুনো চলতে থাকে, তারপর তিনি কর্ম পেলেন, এরপর দেখা গেল তিনি বিবাহ করলেন, সন্তান হলো তার, পরিবারে পিতা মাতা বয়স হয়ে গেছে 45 বছর বয়সে কি 40-42 বছর বয়সে তিনি কর্ম হারালেন, কর্মের জায়গায় অপবাদ পেলেন এবং তিনি হয়তো দেখা গেল যে সুইসাইডের দিকে চলে গেলেন, নিজের হাতে প্রাণ নিয়ে নিলেন। আমি জানতে চাইছি যে কোনো জাতক জাতিকা তিনি যদি আজকের এই এপিসোডটা দেখে তোমার সাথে যোগাযোগ করে, আমাদের এই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে, এখান থেকে তাকে কোনো রকম গালগল্প না দিয়ে শাস্ত্রসম্মতভাবে তুমি তাকে কি বলতে পারো, তার অতীত জীবন সম্পর্কে বলতে হবে কিন্তু তোমাকে, যে হ্যাঁ আপনার কর্মক্ষেত্রে আপনি আছেন এখন, বা কর্মক্ষেত্রে এই যে আছেন আপনি 1 বছর আগে আপনার কর্মক্ষেত্রে এই ঘটনা আপনার সাথে ঘটেছে এবং আগামী দিনে এই ঘটনা ঘটবে। তুমি শাস্ত্রের কোন জায়গা থেকে তাকে এই কথাগুলো বলবে, আমাকে একটু প্রমাণস্বরূপ শাস্ত্রসম্মত ব্যাখ্যা করো। শাস্ত্র যখন এই কুণ্ডলিটা আমাদের সামনে চলে আসে না, আমরা সেখানে সূত্র খুঁজে পাই, সূত্র দেওয়া আছে ইঙ্গিত আকারে। এখানে কিন্তু আমি যেটা বলবো সেটা তো আপনি শুনবেন, কিন্তু এখানে ধরুন সাংকেতিক চিহ্নে সবই দেওয়া আছে। কেমন? শত্রুস্থানধিপে কেন্দ্রে পাপগ্রহ নিরীক্ষিতে ষষ্ঠে বা পাপ বাহুল্যে শত্রু পীড়াং বিনির্দিশেত। একটু ভেঙে সরল হ্যাঁ, ভাষায়। মজার কথা বললাম, যেখানে শুধু 1 2 3 4 5 এটার মধ্যেই এতগুলো কথা লুকিয়ে আছে। বেশ। শত্রুস্থানাধিপ, মেষ রাশি মেষ লগ্নের শত্রুস্থান কোনটা? ষষ্ঠ। ষষ্ঠ। হ্যাঁ, আচ্ছা, এবারে বুধের দেখুন, জায়গা। হ্যাঁ, স্থানাধিপে তার অধিপতি, কেন্দ্রে কেন্দ্র মানে 1 4 7 1 10 4 7 10। হ্যাঁ। আচ্ছা পাপগ্রহ নিরীক্ষিতে, পাপগ্রহ যদি দৃষ্ট হয়, আচ্ছা, তাহলে মেষ রাশি মেষ লগ্নের সাপেক্ষে পাপগ্রহকে? মেষ মঙ্গলের পাপগ্রহ, আপনি শনিকে আনতে পারেন। অষ্টমে ষষ্ঠে দ্বাদশী যেসব গ্রহগুলি অবস্থান করেন সেগুলি হচ্ছে পাপগ্রহ। অষ্টমে ষষ্ঠে দ্বাদশী, ষষ্ঠে দ্বাদশী। আচ্ছা, মানে বুধ এক্ষেত্রে পাপগ্রহ, হ্যাঁ। মঙ্গল পাপগ্রহ, বৃহস্পতি পাপগ্রহ। হ্যাঁ। মঙ্গল বৃহস্পতি বৃহস্পতি মঙ্গল তো পাপগ্রহ। পাপগ্রহের মধ্যেই আসে। আচ্ছা, মঙ্গল নিজেই রবি পাপগ্রহ। পাপগ্রহের মধ্যে আসে, জানেন? রবি পাপগ্রহ আছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে মান্যতাটা একটু কম দেওয়া হয়, আপনি উড়িষ্যা চলে যান, পাপগ্রহ হিসেবে বিবেচিত করা হয় ওখানকার কুণ্ডলী বিচার। আচ্ছা আচ্ছা, চলো তুমি এটা শেষ করো, আমি তারপরে যাব। আচ্ছা, শত্রুস্থানাধিপে, তাহলে হ্যাঁ। শত্রুস্থান, আচ্ছা সেটা কেন্দ্রে, স্থানাধিপে কেন্দ্রে পাপগ্রহ নিরীক্ষিতে, সেখানে যদি পাপগ্রহগুলি দৃষ্টি প্রদান করে, ষষ্ঠে বা পাপ বাহুল্যে, ষষ্ঠ স্থানে বা অন্যান্য ক্ষেত্রে পাপ বাহুল্যে মানে বহু পাপগ্রহের অবস্থান হেতু, আচ্ছা, হ্যাঁ, শত্রুপীড়া বিনির্দিশেত, শত্রুপীড়া পরিলক্ষিত হইবে, দেখা যাচ্ছে। একটা তুমি এদিকে আসছি, দাঁড়াও। আজকের এই এপিসোড, আপনি আজকে কর্মের মধ্যে আছেন, বা আপনি যদি কর্মের মধ্যে নাও থাকেন, আগামী ধরে নিচ্ছি যে 5 বছর পর আপনি কর্মের মধ্যে যাবেন, বয়স আপনার কম, পড়াশোনার মধ্যে আছেন এখন আপনি, বা তৈরির মধ্যে আছেন, প্রত্যক্ষভাবে কোনো কর্ম বা চাকরি আপনি পাননি, বা ব্যবসার মধ্যেও যোগ দেননি, আজকের এই এপিসোড আপনার সারা জীবনের জন্য। যে মুহূর্তে আপনি কর্মক্ষেত্রে দেখবেন যে মেঘ ঘনাচ্ছে, কালো মেঘ ঘনাচ্ছে, এই এপিসোডে ফিরে আসবেন। আমি ডেফিনেটলি বলতে পারি, আমি চেষ্টা করছি, আলোচনা আমি সেদিকেই নিয়ে যাব, যেখান থেকে কেন আর কে করছে, সেই শত্রু আপনার সামনে নাকি পেছনে আরও বড় শত্রু লুকিয়ে আছে, এবং সমাধান কি হবে, আজকের এপিসোড আপনাকে উত্তর দেবে। আমি চলো নেক্সট একটা জায়গায় তুমি আমাকে উত্তেজিত করে দিয়েছো পুরো। তুমি বলছো যে 1 4 6 8 12 না 7 বললে? 1 4 7 10 এগুলোকে কেন্দ্র বলা হচ্ছে। আচ্ছা, এগুলো কেন্দ্র। কিন্তু এই ষষ্ঠপতি যদি কেন্দ্রস্থ হন,
এবং পাপগ্রহযুক্ত বা পাপগ্রহ দৃষ্ট হন, হুম তাইলে কিন্তু দেখা যাচ্ছে, বা ষষ্ঠ ক্ষেত্রে যদি বহু পাপগ্রহের অবস্থান ঘটে, হুম তবে গিয়ে কিন্তু ষড়যন্ত্র হবে, কর্মচ্যুতি হবে। আচ্ছা চলো, ইনি ব্যবসা করছেন, ব্যবসাও তো একটা কর্ম, ব্যবসাও তো একটা কর্ম। অবশ্যই কর্ম। তো আমি ধরে নিচ্ছি জাতক জাতিকা তার এই এই মুহূর্তে তিনি একটা মিষ্টির দোকানের মালিক। হ্যাঁ, তো এক্ষেত্রে তাকে তার দোকান থেকে কে বের করাবে? তিনিই তো মালিক। আরে কর্মচ্যুত মানে বের করে দিতে হবে কে বললো? কাজটাই যদি বন্ধ হয়ে যায় তাইলে তো আপনি কর্মচ্যুত হয়ে পড়লেন, আপনার দোকানটাই চললো না। বিভিন্ন দিক থেকে এমন পরিবেশ তৈরি করা হলো। আর এটা মানে ধরুন লেবারের জায়গা থেকে নাকি? না, কি? আপনার একটা দোকান আছে, হুম, আমারও একটা দোকান, মানে যার শত্রু যেমন, সেটাতে জন্মছকে আছে তেমন। কথাটা বুঝুন। যে সে একটা খুব ছোটোবেলায় একটা শ্লোক শিখেছিলাম আর কি। হ্যাঁ, সে টকুয়া পাক পখল দহিকি কানকুটি কলি কাটা পহিকি সখী ভল, মানে যে যার তার যোগ্য, হ্যাঁ, সে তার খুঁজে নেবে। আপনার সাথে শত্রুতা কিন্তু আপনার ভুসিমাল দোকানি করতে আসবে না দাদা। না, তার কাছ থেকেই তো আপনি ময়দা নিচ্ছেন, বেসন নিচ্ছেন। না, সে কিছু না শত্রু- নিলেও আচ্ছা, আপনি আচ্ছা। তার শত্রু নন। শত্রু কার কে হয়? যে যার সমগোত্রীয় ব্যক্তিরাই বেশি শত্রুতা করে। একই ট্রেড। হ্যাঁ, আচ্ছা। সমগোত্রীয় ব্যক্তিরা। দেখা গেল আপনি একটা দোকান খুলে বসে আছেন, আমিও একটা দোকান খুলে বসে আছি, আমার দোকানটা চলছে না, আপনার দোকানটা রমরমিয়ে চলছে, মিষ্টির দোকান দুজনেরই। দুজনেরই মিষ্টির দোকান। এবারে আমি ওইখানটায় বিভিন্ন পলিসিতে আপনার দোকানটার বদনাম করার চেষ্টা করব হুম বা বন্ধ করার চেষ্টা করব। উদাহরণ দিই, আমি প্রশিক্ষিত করে আমার একজন কর্মচারীকে সেখানে ঢোকানোর চেষ্টা করলাম, আমার নিজের খুব একদম মনের পেটুয়া মানুষ, লোক, পেটুয়া লোক। পেটুয়া, ঢুকিয়ে দিয়ে সেইখানে 2 মাস থাকার পর সে কি করলো, খাবারে এসে মিষ্টির দোকানের খাবারে এমন সব জিনিস মিশিয়ে দিল যে কেউ তো বুঝতে পারছে না কে মেশাচ্ছে। পরের দিন ওই দোকান থেকে যে মিষ্টি নিয়ে গেছে সে অসুস্থ, যে মিষ্টি নিয়ে গেছে সে অসুস্থ। রেজাল্টটা কি হবে? সে দোকানটা আর চলবে? বা স্টাফেদেরকে ম্যানিপুলেট করে বিভিন্ন প্রক্রিয়া, বিভিন্ন প্রক্রিয়া। মানে আমি একটা উদাহরণ দিলাম। ঠিক ঠিক ঠিক। এবারে হয়ে গেল, তাহলে দোকানের রেপুটেশনটা নষ্ট হয়ে গেল। এবার দুটি দোকান তো কাছাকাছি আছি, এলাকার মানুষজন হয় তুমি না হয় আমি, যার কাছেও কিনবে। যখন এই দোকানে গেলে বাবা পেট খারাপ হয়ে 9 জন মারা গেছে আর 12 জন হাসপাতাল, ওই দোকানে ইচ্ছে হলেও যাব না, সাইডের দোকান থেকে কিনে নিয়ে যাই। মার্কেটে বহু দোকান আছে দাদা। আমি মানে আমার ছোটবেলাকার একটা উদাহরণ দিচ্ছি। আমার মামা বাড়ির কাছে আমি একটা মিষ্টির দোকান দেখতাম। বিশ্বাস করো, ওই মিষ্টির দোকানে একমাত্র পুজোর সময়, মানে এই দুর্গা পুজোর সময়, কালী পুজোর সময় কিছু মানুষ যায়, ভিড়ে পরিণত হয় না। বাকি সময় উনি দোকানে বসে আছেন, মিষ্টিগুলো ওই ছত্রাক জন্মে যাচ্ছে মিষ্টিতে, ঠিক আছে? কালো জাম কালো থেকে ধীরে ধীরে সাদা হয়ে সাদা যাচ্ছে, জামে পরিণত হয়ে যাচ্ছে। সাদা জামে পরিণত হয়ে যাচ্ছে। তো ধীরে ধীরে যখন বড় হয়েছি, প্রাইমারি স্কুল থেকে হাই স্কুল হয়েছে, যখন নিজেকে কিছু করতে হবে, রোজগার করতে হবে, সেদিকে মাথার ভেতর ঘন্টি বেজে উঠেছে, তখন ওই লোকটার দোকান দেখলে আমার মনে হতো এই লোকটা চলছে কি করে। কেননা আমাকে তো এবার রোজগারে বেরোতে হচ্ছে, ওই রোজগার আর রোজগার ম্যাচ হচ্ছে মাথায়। তো এই লোকটা চলছে কি করে। তো পরে দেখলাম যে মিষ্টি দোকানটা আছে আছে ওনার, কিন্তু ওনার আসল বিজনেস হচ্ছে সুদের ব্যবসা, ঠিক আছে? আসল বিজনেস হচ্ছে সুদের ব্যবসা, কিন্তু ওনার মিষ্টি দোকানটা আছে, মিষ্টি দোকানটা চলছে না। ঘটনা হচ্ছে যে এমন বহু জাতক জাতিকা, আমরা যেহেতু কর্ম নিয়ে কথা বলছি, কর্মচ্যুতি তো পরের ঘটনা। আপনি দেখা গেল যে বহু জাতক জাতিকার জীবনে এটা দেখা যায় যে কিছুই হয়ে উঠছে না, বিয়ে দিতে হবে, এই একটা দোকান করে বসিয়ে দাও, বা কোথাও কিছু টাকা পয়সা দিয়ে উপঢৌকন দিয়ে চাকরিতে ঢুকিয়ে দেওয়া হলো, এবং সেই চাকরিতে ঢুকিয়ে দেওয়ার পরে সেখান থেকে হাত ধোয়া হয়ে বেরিয়ে চলে আসতে হলো, ঠিক? এবার এক্ষেত্রে দেখা যাবে যে ওই জাতক জাতিকার জায়গায় তার জন্মছকে আছে যে ভাই এ কর্মক্ষেত্রে বা চাকুরি ক্ষেত্রে যদি কোনো মানে বেপথ বাঁকা পথ নিয়ে যদি ঢোকে, তাহলে শনি মহারাজ এসে ঠিক সময়ে এসে কানের গোড়ায় দিয়ে চলে যাবে। অবশ্যই। বা ওনার যে কর্মাধিপতি আছেন তার দশা অন্তর্দশার সময় এলে তিনিই ওনাকে ঠেঙিয়ে বের করে দেবে যে ভাই তুমি বাঁকা পথে আসতে পারো না, তোমার জন্য পরিশ্রমের মাধ্যমে, যোগ্যতার মাধ্যমে তোমাকে আসতে হবে।
কিন্তু তুমি বাঁকা পথে চলে এসছো, হুম। ঠিক আছে? তো এই যে বিভিন্ন রকম যে কম্বিনেশন, মানে তুমি যে কথাগুলো বলছি আর কি, এগুলো কেন ঘটছে? মানে ধরো, মানে এগুলোকে জ্যোতিষীয় জায়গা থেকে তুমি কেমন ভাবে দেখছো? প্রথমে আমার পরামর্শ কি জানেন, একটা ছেলেকে যখন পড়ানো হচ্ছে, আমরা বাবা মা প্রথমে একটু কুণ্ডলিটা বিচার করে নিয়ে দেখে কোন লাইনে পড়াবো সেটা আগে ঠিক করতে হয়। কারণ কুণ্ডলী বলে দেবে তুমি কোন লাইনে পড়াবে, দিলে ছেলেটা সাকসেস পাবে। সাকসেস পাবে, ধরো অনেকে তো দেখা গেছে যে ভাই সাকসেস পেয়েছে, বলো। আমি বাস্তব উদাহরণ বলছি, সাকসেস পেয়েছেন তিনি, তিনি বাড়ি থেকে দূরে কর্ম করছেন, হ্যাঁ। বাবা মাকে দেখার কেউ নেই, বাবা মারা গেছে, মা একা বাড়িতে, দেখার কেউ নেই। তো তাহলে এমন কর্মও তো অনেক জ্যোতিষী ভুল করে মানে তাদেরকে সাজেশন দিয়ে দেয় যে হ্যাঁ ওটাতে খুব বেশি টাকা আছে, কিন্তু সে তো বাড়ি থেকেই দূরে থাকলো, তার যে এদিকে মাকে দেখতে পাচ্ছে না, সেখানে যে ভাই তৈরি হচ্ছে পাপটা, সেই পাপটা তো জ্যোতিষী নেবে না, সেই পাপটা তো জাতক জাতিকার ঘাড়ে গিয়ে পড়বে। ঘটনা কি হচ্ছে, আপনাকে বুঝতে হবে আপনার কর্মস্থলটা কোথায় হবে, সেটাও কিন্তু মোটামুটি সূচিত থাকছে। অষ্টমে আমরা রাহু থাকলে, এক কথায় বলে দিচ্ছি যে অষ্টমে রাহু মানে আপনার একটু বিদেশ যোগ দেখা যাচ্ছে। আপনি যদি কর্ম করেন তাহলে বিদেশ যাওয়ার যোগ আছে কিনা আগে দেখব, বা বিদেশ রিলেটেড জায়গায় কাজ করার যোগ আছে কিনা দেখব, দুটো জিনিস। এই যে বেশ, প্রথমে দেখা যাচ্ছে লোকটির বিদেশ যাওয়ার যোগ নেই, তাকে পরামর্শ দেওয়া হবে আপনি সরকারি ক্ষেত্রে বেশি চেষ্টা করার দরকার নেই, আপনার ছক বলছে বিদেশি কোনো কোম্পানিতে আপনি কাজ করতে পাবেন, আপনি ওখানেই চেষ্টা করুন। এবারে ওয়ার্ক ফ্রম হোম পাবেন, হ্যাঁ। যেহেতু বিদেশ যাওয়ার যোগ নেই, ইন্টারনেটের মাধ্যমে আপনি বাড়িতে বসে বিদেশি কোম্পানির হয়ে আপনি কাজটা কাজ করছেন, করছেন, আউটসোর্সিং করছেন আর কি। আউটসোর্সিং ঠিক। করছেন। এখানে আমরা পরামর্শ দিই যে না, আপনার যাওয়ার দরকার নেই, বিদেশ যোগ দেখতে পাচ্ছি, বিদেশে যাওয়ার দরকার নেই, আপনি বিদেশি কোনো কোম্পানিতে আমার দেশের অভ্যন্তরে ওই জায়গায় যোগাযোগ করুন, দিলে মা বাবাও কাছে থাকলো। আরে বাবু তোমার বাড়ির মতো আর রান্নাশালে চাকরি হয় না, কথাটা বলছো, তোমাকে একটু যেতে হবে। তাইলে মোটামুটি একটা জায়গা যে বিদেশটাও সংযুক্ত থাকলো, চাকুরিটাও হলো, বাবা মারও সেবা শুশ্রূষা হলো। হলো। এগুলাকে একটু অনেক কিছু বানাতে হয় জানো। কিরকম? তোমাকে একটা ছোট্ট কথা বলি, একটা নারী মূর্তি এঁকেছো, হুম। কিচ্ছু করার দরকার নেই, তুমি একটা জীব ওখানে বসিয়ে দাও তো, যে কেউ দেখলে প্রথমে বলবে এটা কালী মূর্তি, হুম। শুধু জীবটা লাগিয়ে দেবে, কোনো রং টং হচ্ছে না। আবার সেই মূর্তিটা বসিয়েছো, প্লেন হাত রেখেছো, সেখানে একটা বিনার মতো জিনিস রেখে দাও, লোক বলবে এটা মাইক্রোফোন এটা সরস্বতীর মূর্তি। হুম। বানানোটা কিছুটা নিজেকে নিতে হয়, এখানে ইঙ্গিত দেওয়া থাকে, আমি তো ইঙ্গিতকে কাজে লাগাচ্ছি, ইঙ্গিত কাজে লাগাচ্ছি না, বিদেশটাকে তো কাজে লাগাচ্ছি, কিন্তু বিদেশে না গিয়ে বিদেশি কোম্পানিতে কাজ করছি। যাদের এই মুহূর্তে উনি যখন এপিসোড দেখছেন, ওনার কর্মক্ষেত্রে ষড়যন্ত্রের আভাস উনি পেয়ে গেছেন, কি প্রতিকার প্রতিবিধান দিলে পরে ওনাকে প্রোটেক্ট করা যাবে, জাতক জাতিকা উনি নিজেকে প্রোটেক্ট করতে পারবেন, ওনার নিজের চারপাশে নেগেটিভ যে পাবলিক যারা আছে, যারা ওনার সামনে এবং পেছনে কাঠিবাজি করছে, তারা কিছু ওনার ক্ষতি করতে পারবে না, কি প্রতিকার এক্ষেত্রে দিতে হবে? দেখুন, যাই প্রতিকার হোক, প্রতিকারের আগে রোগ নির্ণয় হচ্ছে কাজ। রোগ নির্ণয় বলতে আমরা তো ষড়যন্ত্র বুঝছি, কর্ম বুঝছি, যাই হোক, কিন্তু কোন গ্রহের কারণে, কোন দশার কারণে, কোন অন্তর্দশার কারণে আরও আছে, আমরা ডিটেলসে যেতে পারছি না। না, একটা শাস্ত্রসম্মত জায়গা থেকে যেতে হবে দাদা। একটা কথা বলি, একটা গভীর জায়গা বলি, যে আমরা যে জন্ম নক্ষত্র আছে না, সেই নক্ষত্রের জাতি আছে। আবার স্বর্ণালী চক্রে কর্মনারী বলে একটা জায়গা আছে, ওকে, তারও একটা জাতি আছে। মানে আমি ডিপ জায়গায়, এইগুলো থেকেও আমাদের বিচার বের করতে হয়, দিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে মেষ হয়। রাশি মেষ লগ্ন সাপেক্ষে আপনি একটা শাস্ত্রীয় জায়গা থেকে আমাকে বলুন, সেই কম্বিনেশন ওনাদের জন্মছকে একটা কম্বিনেশন ওনাদেরকে মেলাতে দিন। মেষ রাশি মেষ লগ্নের জায়গা থেকে একটা কম্বিনেশন বলুন, শাস্ত্রের জায়গা থেকে যেখান থেকে ওনার কর্ম চলে যাবে, এই কম্বিনেশন একটা বলুন আপনি আমাকে। একটা কথা বলি, পাপ গ্রহেণ সংদিষ্টে বলহীনের নায়কে পাপারেণ গতি বাপি শত্রু পীড়া ভবিষ্যতি। অর্থাৎ বলহীন ষষ্ঠপতি বলহীন ষষ্ঠপতি, মানে এক্ষেত্রে বুধ বলহীন অবস্থায় আছে, ষষ্ঠপতি পাপদৃষ্ট, মানে পাপ গ্রহের দ্বারা দৃষ্ট হতে হবে, বা পাপ মধ্যগত,
মানে এদিকেও পাপগ্রহ, ওদিকেও পাপগ্রহ। মানে ডান দিকেও পাপগ্রহ, বাম না, দিকেও পাপগ্রহ। ষষ্ঠের ধরুন সপ্তমেও পাপগ্রহ আর পঞ্চমেও পঞ্চমেও। পাপগ্রহ। আচ্ছা। অথবা অথবা আরো ডিপে গেলে বুধ যে ডিগ্রিটা পেয়েছে 22 ডিগ্রি, মাইক্রোফোনটা কাছে নাও দাদা। 22 ডিগ্রি, এবারে ধরুন 18 ডিগ্রিতে একটি পাপগ্রহ একই রাশিতে, আবার 24 ডিগ্রি থেকে 30 ডিগ্রিতে 29 ডিগ্রিতে একটা পাপগ্রহ, তাহলে পাপ মধ্যগত হলো। সেই ক্ষেত্রেও দেখা যাবে শত্রু পীড়ার দ্বারা সমস্যায় ভুগবেন কর্মক্ষেত্রে, যদি আর দশমের সাথে সংযোগ ঘটে যায়। দশমের সাথে একটা সংযোগ দরকার, হ্যাঁ, মানে কর্মাধিপতির সাথে একটা সংযোগ সংযোগ দরকার। দরকার। মানে আপনার এক্ষেত্রে শনির সাথে একটা সংযোগ দরকার আছে। আজকের সময় দাঁড়িয়ে মানে আমি কি বলবো, রিসেন্ট, তুমি জানো আমি জাস্ট ওনাদেরকে উল্লেখ করার জন্য এইভাবে প্রকাশ করছি আর কি, কাজের জায়গায় সে বশীকরণ অ্যাপ্লাই চলছে। সেটা বলবো বলে বের করে রেখেছি। ওটার উল্লেখ করো। শনি কেতু যদি যুক্ত থাকে হ্যাঁ, কর্মক্ষেত্রে বা ষষ্ঠের কর্মষষ্ঠের কানেকশানে শনি কেতুর যদি কোনো সম্পর্ক থেকে যায়, জানেন তো এই জায়গায় কিন্তু দেখা যাবে শত্রুতাটা ওইভাবেই আসবে। চলো আমাকে একটু শেখাও তো এটা। বুধের সাথে তাহলে শনিকে কোথায় থাকতে হবে আর কেতুকে কোথায় থাকতে হবে? ধরুন এমন একটা ছক যেখানে ষষ্ঠে কেতু বসে থাকলো, ওকে, আপনার এখানে ষষ্ঠে কেতু বসে আছে, দশমাধিপতিকে শনি ষষ্ঠে চলে এলো। আচ্ছা, মানে এখান থেকে 1 2 3 4 5, না, দশমাধিপতি ষষ্ঠে চলে এলো। ও আচ্ছা, মানে ওখানে শনি কেতু ষষ্ঠে বসে আছে। বসে গেল, কর্মক্ষেত্রে অলরেডি তো আপনার শত্রুতা হবে, এবং সেই শত্রুতাটা এই ধরনের শত্রুতা আসবে, মানে যে উঠতে দেবে না, উঠতে দেবে না, আপনাকে কালা জাদু করে নামাবে, অমনি পারছে না কোনো কারণে কালা জাদু করে দেবে, আপনাকে বিভিন্ন রকম তন্ত্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ডিমোশন করাবে, আপনার প্রমোশন আটকে দেবে, আপনাকে দেখা যাবে আপনি একজন ভালো কাজ করেন, আপনাকে ছাড়তে চাইছে না, এটাও শত্রুতা। আপনি খুব ভালো কাজ করেন কিন্তু আপনার বেতনক্রমটা আমি ধরে নিলাম অল্প, আপনি চলে যেতে চাইছেন যে কোনোভাবে, তাতে আপনার যে বস তার লস, তার সুনাম নষ্ট হবে, আপনি তার সুনামের কারিগর, সে আপনাকে যেতে দেবে না, সে বশীভূত করার চেষ্টা করবে যে আমার কথা মতোই ও চলবে, অথচ আপনি কিন্তু অনেক বেশি ভালো কাজে যাওয়ার কথা। মানুষের পাপের ভয় কমে গেছে না কলিযুগে? তো সেটাই তো কমবে, রাহুর প্রভাব বেড়ে গেছে, তো রাহুর প্রভাব বেড়ে গেছে, যত অপকর্ম, যত খারাপ কাজ, আর মানুষের চরিত্র তো এইটা, যেটা খারাপ সেটার প্রতি বেশি আকৃষ্ট হয় মানুষ। আজকের সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়ার দিকেও যদি আমরা তাকাই, একজন বিজ্ঞানী, একজন ধরো নাসার বিজ্ঞানী বা আমাদের ইসরো, ভারতীয় যে ইসরো, সেখানকার একজন বিজ্ঞানী, তিনি হয়তো মাসে রোজগার করছেন 3 লাখ টাকা, তার বেতন ওটা, ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন স্ক্যাম যারা করছে, কর্ম দেওয়ার জায়গা থেকে বিভিন্ন স্ক্যাম হয়, ঠিক আছে, বাজে কর্ম যারা করছে, তাদের রোজগার সেখানে মাসে দেখা যাবে এখন ঝেড়ে ঝুড়ে তার 5 লাখ 10 লাখ। আবার বেশ কিছু ইনফ্লুয়েন্সার আছে যারা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে, তারা সেখানে দেখা যাবে মাসে হয়তো 20-25 লক্ষ টাকাও রোজগার করে এই সোশ্যাল মিডিয়া থেকে। বাহ। হ্যাঁ, আমাদের এই যে জ্যোতিষের যে এপিসোড, এই এপিসোড থেকে আমি রোজগার খুব একটা ভালো হবে না, কেননা এখানে যদি আমি মিথ্যা ডায়লগবাজি যদি করি, দুজনের যদি হাতাহাতি লাগে, দুজনের যদি আমাদের হাতাহাতি লাগে ডায়লগবাজির জায়গা থেকে, যে তুমি ওদিকে কতটা ডায়লগ মিষ্টি সুরে ওনাদেরকে মানে ইনফ্লুয়েন্স করতে পারছো, আমি কতটা করতে পারছি। এবার ধরো আমি জ্যোতিষের এপিসোডে কি প্রশ্ন করি যে জাতক জাতিকা প্রায়শ্চিত্ত করতে হবে কোথায়, উনি কর্মক্ষেত্রে শত্রুতা পাচ্ছেন কেন, উনি পূর্বজন্মে কি কাউকে মানে ক্ষতি করেছিলেন, তো এটা শুনলে তো আর এই চ্যানেলের ভিউজ হবে না এপিসোডের, ঠিক আছে, কিন্তু এটাই সত্য, এটাই আপনার জন্মছকে আছে। তো আজকের সময় দাঁড়িয়ে কিন্তু বড়দের কাছে, পিতামাতার কাছে, সোসাইটির কাছে, মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সই হয়েছে তুমি জ্ঞানী কতটা ভাই দেখার দরকার নেই, পকেটে মাল আছে, তুমি ভালো কর্ম করছো। আমি মাল কামাতে পারছি না, সবাই তো সেলিংটা পারে না, না, অনেকে সেলিং জানে কিন্তু জেনেও করে না।
এমনও বহু জাতক জাতিকা আছে তাদের জন্মছকেই আছে সেলিং করতেই পারবে না, কিন্তু সেলিং মারাত্মক লেভেলের জানে। কেননা ওনার যে দ্বাদশপতি ওনাকে আধ্যাত্মিক দিকে টানছে, বলে আয় বাবা তুই বেচাবেচির দিকে যাস না, তুই এদিকে আয়, তুই সেবা কর্মের মধ্য দিয়ে ভাই মোক্ষ লাভ কর, তোকে পাঠানো হয়েছে যাস, তুই মোক্ষ লাভের জন্যই গেছিস বাবা, নাটকবাজিতে অংশগ্রহণ করার দরকার নেই খুব বেশি, নাম জপ করো, অল্প কর্ম করো, সৎ পথে থাকো, চলে এসো আমার চরণে, তুমি জায়গা পেয়ে যাবে। সেই জাতক বা জাতিকা সে কিন্তু বাড়িতে গালাগালি খাচ্ছে। সে তো খাবেই। কেন বাকি জন দেখা যাচ্ছে যে 5,000 দিচ্ছে, 10,000 দিচ্ছে, উনি 3,000 টাকা দিচ্ছেন। তো আমরা ঘেঁটে ফেলেছি। যতই আমি ধর্ম অধর্ম নিয়ে আলোচনা করি না কেন, আমরা আমাদের নিজেদের জীবনে নিজেদের দৃষ্টিভঙ্গিতে একটা ভালো মানুষ যিনি ধর্ম ন্যায় নীতি বজায় রেখে কর্ম করছেন, আমরা তাকে অ্যাপ্রিসিয়েট করতে ভুলে গেছি এবং আমরা নিজেকেও অ্যাপ্রিসিয়েট করা ভুলে গেছি। আমরা নিজেরও অনেকে অজান্তে নয় জেনে বুঝে নিজেদেরকে বলি বাজে না হলে কিন্তু বোধহয় রোজগারটা হবে না, নিজেকে ইনফ্লুয়েন্স করছি আমরা। তো এক্ষেত্রে আমার নিজের যে আত্মকারক যে গ্রহ, তিনি আমাকে তো কানের গোড়ায় বাজাবেন, তিনি আমাকে তো জীবনে ওই ষড়যন্ত্রের মধ্যে নিয়ে যাবেন, গিয়ে আমাকে উপলব্ধি দেবেন যে এবার ভাল লাগছে, শান্ত হও। জন্মছকে সব কিছু লুকোনো আছে। আমি আজকের এপিসোডটাতে ক্লোজিং দিচ্ছি, তোমার কিছু বলার আছে? না, বলো। আপনার জন্মছকে সমস্ত কিছু অন্তর্নিহিত আছে। আপনি এই জন্মছক আজকে যে মুহূর্তে এপিসোড দেখছেন, আপনি এই জন্মছক দেখান, গোবিন্দদার সাথে কথা বলুন, এখনও সময় আছে। আপনি আপনার প্রকৃত সত্যটাকে জানার চেষ্টা করুন, লোভের আশা করবেন না, তাহলে যোগাযোগ করার দরকার নেই। আপনার জন্মছকে যেখানে মন্ডা মিঠাই আছে আমরা মন্ডা মিঠাই বলবো, যেখানে নিম পাতা আছে নিম পাতা আপনাকে দেওয়া হবে, মানে শুনতে হবে আপনাকে প্রেডিকশনের সময়। তাহলেই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন যে আমি গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই। এবং আপনি যদি আপনার অরাটাকে ঠিক রাখেন প্রোটেকশন নিয়ে রেমেডির মাধ্যমে, আপনার জীবনে ষড়যন্ত্রের যে জায়গাটা আসবে ঠিক কথা, কিন্তু আপনার ভেতরে প্রবেশ করতে পারবে না। বাতাসে অনেক ধরনের গ্যাস ঘুরে বেড়াচ্ছে, আমাদের ভেতরের মেশিন কেবলমাত্র অক্সিজেনটাই আমাদের শরীরে বেশি রকমভাবে দিচ্ছে। তো আমরা সেই জায়গাটাকেই বলছি যে অরার কথা বলছি, সেই জায়গাটাকেই বলছি রেমেডির মাধ্যমে, কবচের মাধ্যমে প্রোটেকশনের কথা বলছি। চলুন কানের মাধ্যমে আরেকটা প্রোটেকশন দিই আপনাকে। তপভূমি নর্মদা, মা নর্মদার মাহাত্ম্য কথা 365 এপিসোড আছে এই চ্যানেলে, আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। ইচ্ছে হলে চ্যানেল সাবস্ক্রাইব করুন, বাকিদের সাথে শেয়ার করুন। ভালো থাকুন, নিজের পূর্ণতা কোন দিকে হবে খোঁজার চেষ্টা করুন। নমস্কার, নর্মদে হার। নর্মদে হার।